ইনি হলেন 43 বছর বয়সী মধু বল্লাপল্লী। 2013 সালে ভারতবর্ষের তেলেঙ্গানা থেকে কাতারে গিয়েছিলেন অর্থ উপার্জনের আশায়, কিন্তু 2019 সালে ফিরে আসেন কফিনে বন্দী হয়ে। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গিয়েছিলেন এবং 27,000 টাকা বকেয়া মজুরি সহ তার দেহ তার গ্রামে পৌঁছে দিয়েছিল কাতার সরকার। ইনি হলেন 25 বছর বয়সী হালদারজিৎ সিং, যার কাজ ছিল কাতারে বিশ্বকাপ স্টেডিয়ামে যে সমস্ত শ্রমিকরা কাজ করছে তাদের গাড়ি চালানো। 2015 সালের কাতারের একটি সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান। তার এই মৃত্যুর খবর তার পরিবারের কাছে পৌঁছায় 5 থেকে 6 দিন পরে এবং তার মৃতদেহ সংগ্রহের জন্য তার পরিবারকে প্রায় 1 মাস অপেক্ষা করতে হয়েছিল। কামাল নামের একজন বাংলাদেশি শ্রমিক 6 বছর আগে নির্মাণ শ্রমিক হিসাবে কাতারে যান। পরে তিনিও স্ট্রোকে মারা যান। 14 মাস আগে নিজের স্বামীকে হারানোর পর থেকে আরও এক বাংলাদেশি মহিলা খয়রুম বেগম তার কিশোর বয়সী সন্তানদেরকে মানুষ করতে হিমশিম খাচ্ছেন। শেষবার তিনি তার স্বামীর কাছ থেকে শুনেছিলেন তিনি গুরুতর জন্ডিসে ভুগছেন এবং কাতারের একটি হসপিটালে জীবনের জন্য শেষ লড়াই করছেন। খয়রুম বেগম তার স্বামীর মৃত্যুর কারণ হিসাবে কাতারের উচ্চ কাজের চাপকেই দায়ী করেছিলেন। আর শুধু এই 4 জন মানুষ নন, এনাদের মতন হাজার হাজার মানুষ তাদের জীবন হারিয়েছেন কাতার বিশ্বকাপের স্টেডিয়াম নির্মাণের কাজ করতে গিয়ে। In a shocking revelation, reports suggest that more than 6,500 migrant workers from India, Pakistan, Nepal, Bangladesh and Sri Lanka have died in Qatar. 2021 সালে দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী 2010 সালে ফিফা কাতারকে টুর্নামেন্ট দেওয়ার পর থেকে ভারত, পাকিস্তান, নেপাল, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা থেকে প্রায় 6,000-এর বেশি অভিবাসী শ্রমিক মারা গিয়েছেন। আর এই মৃত্যুর ডেটাকে যদি আমরা অন্যান্য খেলার সঙ্গে তুলনা করি তাহলে আমরা দেখতে পাবো লন্ডন অলিম্পিক্স 2012-তে একজনের মৃত্যু হয়েছিল, ভ্যানকুভার অলিম্পিক্স 2010-এ একজনের মৃত্যু হয়েছিল, অন্যদিকে ওয়ার্ল্ড কাপ 2010 দক্ষিণ আফ্রিকায় 2 জন, ওয়ার্ল্ড কাপ 2014 ব্রাজিলে 10 জনের মৃত্যু হয়েছিল। কিন্তু সেই সংখ্যাটা কাতার ওয়ার্ল্ড কাপের ক্ষেত্রে গিয়ে দাঁড়িয়েছে 6,500 জনেরও বেশি সংখ্যায়। পরিস্থিতি বোঝার জন্য আমাদের ডিসেম্বর 2010-এর দিকে ফিরে তাকাতে হবে, যখন কাতার 2022 ওয়ার্ল্ড কাপের বিড জিতেছিল। কাতার এই বিড জেতার পরে বিভিন্ন ফুটবল প্রেমীদের থেকে প্রশ্নবিদ্ধ হতে হয়েছে খোদ ফিফাকে। এটা মোটেও আশ্চর্যের বিষয় নয় যে কাতারে আজ থেকে কয়েক দশক আগে পর্যন্ত খেলাধুলার জন্য ভালো পরিকাঠামো ছিল না। নির্জন দেশ কাতারে ভালো স্টেডিয়াম ছিল না বা খুব বেশি ফুটবল অনুরাগীও ছিল না, কিন্তু এই 12 বছরে কাতার বিস্ময়করভাবে ভালো স্টেডিয়াম তৈরি করেছে, তাদের বিমানবন্দরের সংখ্যাকে অনেক গুণ বাড়িয়েছে, শুধুমাত্র তার রাজধানীর জন্যই একটা মেট্রো সিস্টেম তৈরি করেছে, কয়েক হাজার কিলোমিটার রাস্তা, তার সঙ্গে কয়েক হাজার হোটেলও তারা তৈরি করেছে। প্রশ্ন একটাই, কাতার এত সব কিছু কি করে করছে? বিশ্বের অন্যতম ধনী দেশ হিসাবে দাবি করা কাতার তাদের তেলের ভান্ডারের কারণেই ইতিমধ্যে $200 বিলিয়ন বেশি ব্যয় করেছে এই ওয়ার্ল্ড কাপের জন্য। অর্থাৎ এখান থেকে বোঝাই যাচ্ছে যে অর্থ নিয়ে কাতারের কোনো সমস্যাই নেই, কিন্তু সমস্যা তাদের জনসংখ্যায়। আজ থেকে কয়েক দশক আগে পর্যন্ত কাতারের জনসংখ্যা ছিল মাত্র 5 লক্ষ। যদিও এই জনসংখ্যাটা এখন 28 লক্ষতে আটকে আছে, কিন্তু 2004 সালের পর থেকে কাতার বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ইত্যাদি জায়গা থেকে প্রচুর লোক নিয়েছে। আর বর্তমানে এই 28 লক্ষ জনসংখ্যার মধ্যে কাতার অরিজিন মানুষ মাত্র 3.5 লক্ষ। অর্থাৎ কাতারে কর্মরত মানুষের 90% মানুষই অভিবাসী। আর এই কারণেই আরব দেশগুলোকে অভিবাসী নির্মিত দেশ হিসাবে ডাকা হয়। আর জাতিগত দিক থেকে অভিবাসীদের ওপরে কাতারের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ ভিন্ন। অনেক আন্তর্জাতিক মিডিয়া দাবি করে যে কাতার তাদের দেশের অভিবাসীদের সাথে কৃতদাসের মতো আচরণ করে। যে সমস্ত কাঠামো আজকের কাতারের গর্ব, সেই সমস্ত কাঠামো নির্মাতারা আজকে সেখানে দরিদ্র সীমার নিচে বসবাস করছে। দক্ষিণ এশীয় অভিবাসীদের জন্য কাতারের আরও একটি সমস্যা হলো সেখানকার তাপমাত্রা। জুন, জুলাই, আগস্টের সময় কাতারের তাপমাত্রা প্রায় 45 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। ACGIH এর নির্দেশিকা অনুসারে 28 ডিগ্রি সেলসিয়াসের ওপরে কাজ করা জীবনের জন্য হানিকারক হতে পারে। তবে কাতারের এই সমস্ত কর্মীগুলোকে এর থেকেও বেশি খারাপ কন্ডিশনে কাজ করতে হয়। এই সমস্ত কর্মীগুলোকে দিনে 8 ঘন্টা কাজ করতে হয়, আর তার মাঝে মাত্র 30 মিনিটের একটি বিরতি দেওয়া হয়। কাতারের শ্রম নীতিতে বলা হয়েছে কাজের সময় ছাড়া যদি কোনো শ্রমিকের মৃত্যু হয় তবে সেটাকে স্বাভাবিক মৃত্যু হিসাবে বিবেচনা করা হয়। রিপোর্ট অনুযায়ী 2010 সালে যখন দোহার রাস্তাগুলিতে কাতারের সাধারণ মানুষ তাদের এই বিজয় উদযাপনে ব্যস্ত ছিল, ঠিক সেই সময় থেকেই কাতারের প্রত্যেক সপ্তাহে গড়ে 12 জন করে শ্রমিক মারা গিয়েছেন। ভারত, বাংলাদেশ, নেপাল এবং শ্রীলঙ্কা থেকে পাওয়া তথ্য অনুযায়ী 2010 থেকে 2012 সালের মধ্যে
5,927 জন অভিবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে। অন্যদিকে কাতারে পাকিস্তানের দূতাবাসের তথ্য অনুযায়ী 2010 থেকে 2020 সালের মধ্যে আরও 824 জন পাকিস্তানি শ্রমিকের মৃত্যু হয়েছে। এই সমস্ত মৃত্যুগুলোর দাবি অকার্যকর। কোম্পানি তাদের পরিবারকে এই দিক থেকে সমর্থনও করে না। মৃত শ্রমিকদের মধ্যে অর্ধেক জনকেই স্বাভাবিক মৃত্যু বলে ঘোষণা করা হয় এবং কোনো রকম অর্থনৈতিক সাহায্য ছাড়াই তাদের পরিবারের কাছে মৃতদেহ পাঠিয়ে দেওয়া হয়। কার্ডিওলজি জার্নাল অনুযায়ী এই মৃত্যুগুলির মধ্যে বেশিরভাগ মৃত্যুর কারণই হিট স্ট্রোক। এই সমস্ত শ্রমিকের কঠোর পরিশ্রম এবং জীবনযাত্রার অবস্থা যদি আমরা খেয়াল করি তাহলে এদের মৃত্যুগুলোকে স্বাভাবিক মৃত্যু হিসেবে দাবি করাটা কঠিন হয়ে দাঁড়ায়। 2014 সালে কাতার সরকার জানিয়েছিল হার্ট অ্যাটাকের ফলে যদি কোনো অভিবাসী শ্রমিকের মৃত্যু হয় তাহলে তার মৃত্যু অধ্যয়ন করার জন্য একটা কমিশন গঠন করা হবে এবং এই অপ্রত্যাশিত মৃত্যুর সমস্ত ক্ষেত্রেই ময়নাতদন্তের অনুমতি দেওয়া হবে। কিন্তু এসবের কিছুই হয়নি। কাতারে আরও একটা বড় সমস্যা হচ্ছে কাফালা সিস্টেম। এই সিস্টেম অনুযায়ী স্থানীয় কোনো ঠিকাদারের সঙ্গে শ্রমিকদের মধ্যে একটা চুক্তি থাকবে। এই সমস্ত শ্রমিকগুলির থাকা, খাওয়া এবং যাতায়াতের খরচের জন্য ঠিকাদার কোনোভাবেই দায়ী থাকবে না। এছাড়াও এখানে যারা শ্রমিক হিসাবে কাজ করবে, কাজের শুরুতেই তাদের পাসপোর্টকে কেড়ে নেওয়া হবে। আর এবারে পাসপোর্ট নিয়ে নেওয়ার পরে শ্রমিকরা চাইলেও তাদের কাজকে আর পরিবর্তন করতে পারবে না। নিজের অনিচ্ছা সত্ত্বেও শ্রমিকগুলো কাতারে আটকে পড়ে। বড় বড় কনস্ট্রাকশন কোম্পানিগুলো শ্রমিকদের বেতন তাদেরকে সরাসরি দেয় না, তারা এই সমস্ত অর্থ ওখানকার ঠিকাদারদেরকে দেয়। এই ঠিকাদাররা প্রথমে তাদের নিজেদের পকেট ভারী করে আর তারপরে যদি কিছু বেঁচে থাকে তখন সেটা গিয়ে কখনো কখনো শ্রমিকদের কপালে জোটে। আর এখানেও আপনি কতটা টাকা পাচ্ছেন সেটা নির্ভর করে আপনার দেশ এবং আপনার এমবেসি কতটা শক্তিশালী তার উপরে। এক্ষেত্রে ভারতীয় এবং মিশরের কর্মীরা একটু বেশি অর্থ পেয়ে থাকেন, কারণ তাদের এমবেসি তাদের পক্ষে অনেকটাই সমর্থন করে। কিন্তু অন্যদিকে নেপাল, বাংলাদেশের এমবেসি কিছুটা নীরব থাকে, যার ফলে তাদের শ্রমিকদের অবস্থা আরও খারাপ হয়। যদিও কাতার 2020 সালে এই কাফালা সিস্টেম বন্ধ করেছে, তার সাথে সাথে একটি আইনও পাশ করেছে, কিন্তু এই ব্যবস্থা আজও অক্ষত রয়ে গেছে। তাই সবশেষে এই কাফালা সিস্টেম বন্ধ করা বা না করা যাই হয়ে যাক, সমস্যা কিন্তু থেকেই যায়। আর দুঃখজনক ব্যাপার এটাই যে আমাদের দেশের সরকার সবকিছু জানার পরেও নীরব থাকে। বিগত কয়েক বছরের তথ্য অনুযায়ী ভারত এবং তার আশপাশের প্রতিবেশী দেশগুলির অর্থনীতি কিছুটা হলেও উপসাগরীয় দেশের এই সমস্ত শ্রমিকদের দ্বারা ভারসাম্যপূর্ণ থেকেছে। বিগত কয়েক বছরের তথ্য অনুযায়ী 3.5 লক্ষের বেশি ভারতীয় আরব দেশগুলিতে অর্থসংস্থানের জন্য দেশ ত্যাগ করেছে। আবার কাতারের মতন দেশগুলি দক্ষিণ এশিয়ার দেশগুলো শ্রমিকদের জন্য বিভিন্ন কাজের সুযোগ করে দিয়েছে, যেমন সেখানকার হোটেলের হাউসকিপিং এর কাজ হোক বা রুম ক্লিনিং এর কাজ। আর এই সমস্ত কাজগুলি এই সমস্ত শ্রমিকরা তাদের ইচ্ছার বিরুদ্ধে গিয়েই করে থাকেন, শুধুমাত্র দুটো অর্থ উপার্জনের জন্য। আজকের দিনে দাঁড়িয়ে যদি ভারত, বাংলাদেশ, নেপালের মতন দেশগুলির সরকার তাদের দেশের মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ করে দিত, তাহলে তাদের দেশের শ্রমিকদেরকে আর আরব দেশগুলিতে কাজ করতে গিয়ে নিজেদের প্রাণ হারাতে হতো না। আজ থেকে কয়েক মাস পরে যখন কাতার ওয়ার্ল্ড কাপ 2022 শেষ হবে, যখন স্টেডিয়ামের আলো নিভে যাবে, তখন হয়তো রোনাল্ডো বা মেসির মতন কিছু বড় খেলোয়াড়কে মানুষ মনে রাখবেন, কিন্তু কোনোভাবেই তারা এই 7,000 মৃত শ্রমিকের কথা মনে রাখবেন না, যাদের কৃতিত্বেই আজকের এই স্টেডিয়ামটা তৈরি হয়েছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, সঙ্গে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন ভয়েস অফ বেঙ্গল।